কাজের জন্য যেতে, আমি আগেও বলছিলাম যে জন্ম মৃত্যু সনদ এটি খুব গুরুত্বপূর্ণ, সেবা গ্রহণ, এবং আপনি জানেন অনেক ঝামেলা যে বাবা মারা গেছে ভাই বোনের মধ্যে সম্পত্তি বাটোয়ারা হবে, এইটার জন্য কমিশনের সার্টিফিকেটের খুব গুরুত্বপূর্ণ, এটা ছাড়া সাকসেশন সার্টিফিকেট কোর্টে নেয় না। এই জটিলতা কিন্তু 5-7 বছর অনেক জট লেগে গেছে, হ্যাঁ যুক্ত। তো সেই কারণে এটি মানুষ, আমি মনে করি যে কমিশন নির্বাচনটা আপনি জানেন যে একবার ঘর টু ঘর মানে চিনে একে অপরকে ভোটাররা তারা নিয়ে আসে, এবং সাধারণত মানে এটি মানুষ দেখে শুনে বুঝে কমিশনার নির্বাচিত করে গ্রামের মেম্বারদের মতো আর কি, মেম্বারদের মতো। সেক্ষেত্রে ভোটার উপস্থিতির হার এই নির্বাচনে অনেক বেশি হয়, মানে জাতীয় নির্বাচনের তুলনায়। আমি মনে করি যে এবারও প্রায় 13 বছর পরে ঢাকায় নির্বাচন হচ্ছে, ঢাকার দুটি সিটি কর্পোরেশন, আগে তো একটি ছিল হচ্ছে। আমি মনে করি যে যদি সরকার এটুক নিশ্চয়তা দিতে পারে যে সুষ্ঠুভাবে ভোট হবে এবং মানুষ গিয়ে তার ভোটটা ঠিক মতো দিতে পারবে, নির্বাচন কমিশন যদি সেই আয়োজনটা করতে পারে, আমি মনে করি মানুষ উৎসবমুখর পরিবেশে একটি ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। দাদা আমরা ছোট বিরতি নিচ্ছি, আরো একটি বিরতি, সাথে থাকুন, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। কামাল ভাই, আপনার কাছে একটু আসি যে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে নাশকতার, এটা তো অনেকদিন ধরে যে বিএনপিকে বলা হচ্ছে নাশকতা ছেড়ে তারপরে আপনারা আসুন আমরা সংলাপেও আগ্রহী হতে পারি, আপনারা যদি নাশকতা ছেড়ে দেন, নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করেন। তা এই নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রেখেই কি তাহলে নির্বাচন করা হচ্ছে? এই নির্বাচনকে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে না নাশকতার আশঙ্কা? না না, আসলে পরিস্থিতি তো মানে গভর্নমেন্ট কিন্তু এখন আপার হ্যান্ডে আছে আমি মনে করি। কারণ হলো পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক। আপনি দেখেন যে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু অস্ত্র উদ্ধার, তারপর বোমা, পেট্রোল বোমা, এটা সেটা উদ্ধার করে এক ধরনের পরিবেশ সৃষ্টি করছে যে মানুষের মনে আতঙ্কটা আছে ঠিকই, কিন্তু চলাফেরা মানে ঢাকা শহর বা ঢাকার বাইরে, হ্যাঁ ঢাকার বাইরে এই যে যাতায়াতটা বাড়ছে, মানুষের মুভমেন্ট বাড়ছে, এবং মানুষ আসলে কতদিন ঘরে বসে থাকবে, তার প্রত্যেকের যারা ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই কিন্তু এফেক্টেড হয়েছিল। তো এখন তারা বেরিয়ে আসতে শুরু করেছে এবং পরিস্থিতি কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক, যদিও আতঙ্ক আছে যে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। বা আমরা কিন্তু দেখছি ঠিকই এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষাগুলো কিন্তু নাশকতা না হলেও কিন্তু পিছিয়ে দেয়া হচ্ছে না, সেগুলি আসলে যেহেতু এটা একজন ফ্যামিলিও যদি বলে যে আমার ছেলে পরীক্ষা দিতে পারে না, তার দায় কে নিবে, সে হয়তো পাঠাইলো না। সেই কারণেই কিন্তু সরকার, এখানেও আমি মনে করি যে এটা মানে সরকারের দায়িত্ব একটা একটা ছেলেকে যাতে পরীক্ষার বাইরে না থাকে সেইটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেটা সরকার ঠিকই করেছে যে যে এটা এই ঝুঁকি কেন নিবে, কিন্তু আলটিমেটলি আসলে মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি। যতই নাশকতা হোক, যত কিছু হোক, মানে মানুষ আসলে বেরিয়ে আসছে। এই নাশকতার ইয়াটা আছে, আশঙ্কা আছে। তারপরেও নির্বাচনটা দেওয়ার ফলে মানে আরো বেশি মানুষের ইনভলভমেন্টটা বাড়বে, যে আসলে ইলেকশন যেহেতু লোকাল লেভেল ইলেকশন হয়, যে মানুষের বেশি দরকার, মানুষ উন্মুখ হয়ে আছে একটা ইলেকশন যদি হয় তাহলে সে তার সমস্যাগুলি বলতে পারবে, তার নানা কাজে যে মানুষের দরকার হয়, ডোর টু ডোর, বিভিন্ন এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নানা রকম কাজে। তো সেইটা তো একটা আর পরিস্থিতি সারাক্ষণ তো এই অবস্থায় থাকতে পারে না, এটা একটা চেঞ্জ দরকার। সেই চেঞ্জটা যদি সরকারি দল বা বিরোধী দল না বোঝে, তাহলে মানে তো মানুষ তো এই শ্বাসরুদ্ধকর অবস্থা বেশি দিন। জাতীয় নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে বয়কট করা হয়েছিল, এবং বয়কট করার পরে তারা ব্যাপক ভয়, তখন কিন্তু কেন্দ্র দখল করছে, জ্বালাও পোড়াও করছে, নানা কিছু করছে। সেই পরিস্থিতি কি আবার এরকম তৈরি হওয়ার আশঙ্কা আছে যদি নির্বাচন বয়কট করা হয়? সেটা মনে হয় না করতে পারবে। সারা দেশে তখন ইলেকশন হয়েছিল, সেইটা এক ধরনের ছিল যে তখন মানুষ মানে তাদের দাবির যত বেশি যৌক্তিক ছিল, এখন সেই যৌক্তিকতাও অনেকটা কমে আসছে, যে তারা ইলেকশন করে নাই, সেটা তাদের সমস্যা। আর লোকাল লেভেল ইলেকশন এর আগে তো আগেও হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, এখনো হবে। আপনি নিজের মুখেই বলছেন যে এর আগে বিএনপি জয়লাভ করেছিল, সেই নির্বাচনগুলি তো মানে এই সরকারের অধীনেই হয়েছে। সেই নির্বাচন নিয়ে তো বিএনপি ওইরকম কোনো অভিযোগ করতে পারে না যে এরকম কারচুপি হয়েছে বা মানে নির্বাচন সুষ্ঠু হয়নি, যেহেতু তাদের প্রার্থী জয়লাভ করছে। চিটংয়ে এখনো প্রার্থী যে আবারও ইলেকশন করতে যাচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থী, কিন্তু গাজীপুর, সিলেটে মানে ঢাকার ব্যাপারেও হয়নি, ঢাকার ব্যাপারে এখনো সিদ্ধান্তহীনতায় আছে। তো ইলেকশন হলে অবশ্যই তারা পার্টিসিপেট করলে তো আরো বেশি হবে। তবে আমি আবারও বলি যে বিএনপির
মানে এটা বুদ্ধিমানের কাজ হবে ইলেকশনে পার্টিসিপেট করা। আশিদার কাছে আমরা একটু যাই। আমরা নতুন এক ধরনের প্রচারণা দেখছি যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, সরকারের এক ধরনের প্রচারণা আছে এবং ডিজিটাল সব ক্ষেত্রে আমরা দেখছি যে অনলাইন ভিত্তিক অনেক কিছুই হচ্ছে এবং এবার সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি যে অনলাইনে প্রচারণা এক নতুন মাত্রা যোগ করেছে। কোনো প্রার্থীকে আমরা দেখলাম যে নিজেদের একটি ওয়েবসাইটও খুলেছেন, তারপরে ফেসবুক এবং অন্যান্য টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে তারা প্রচারণা চালাচ্ছেন। এই ডিজিটাল যে প্রচারণা, সেই প্রচারণার ক্ষেত্রে কি কোনো ধরনের আইন শৃঙ্খলাগত বাধা বা বিধিনিষেধ কি আছে? এখন পর্যন্ত নাই, এখন পর্যন্ত নাই। এবং আপনি যদি দেখেন, আমার মনে হয় যে এটা থাকা উচিত না। মানে উন্নত বিশ্বে কিন্তু এই ডিজিটাল প্রচারণাই মূল প্রচার মাধ্যম হয় নির্বাচনের ক্ষেত্রে। এবং আমাদের দেশের মতো এত দ্রুত জনসভা করা উন্নত দেশগুলোতে সম্ভব না। মানে মানুষ সব কাজে ব্যস্ত থাকে এবং তাদের অনেক সময় পে করে জনসভায় নিয়ে যেতে হয়, বিশেষত আমেরিকা বা ইউরোপের অনেক দেশগুলোতে আমরা শুনেছি। সেই ক্ষেত্রে কিন্তু টেলিভিশন একটা বড় মাধ্যম, সংবাদপত্র বড় মাধ্যম, আর সামাজিক যে গণমাধ্যমগুলো, আমাদের সামাজিক যে মাধ্যমগুলো আছে, ফেসবুক থেকে শুরু করে নানাভাবে যে ওয়েবসাইট আপনি বলেন, প্রার্থীরা ওয়েবসাইট খোলা, এটা কিন্তু আমাদের দেশে শুরু হয়েছে গত দুটি সংসদ নির্বাচন আগ থেকে। বিশেষত প্রথমত দল থেকে করা শুরু হয়েছিল দলীয়ভাবে, এরপরে প্রার্থীরা ব্যক্তিগতভাবে করতে শুরু করেছে। এবং এবার কিন্তু সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই কয়েকজন প্রার্থী তাদের নিজস্ব ওয়েবসাইট খুলে ফেলেছেন এবং তাদের ফেসবুকে নানাভাবে প্রচারণা শুরু করেছেন। এবং আমি মনে করি যে এটি পজিটিভভাবে নির্বাচন কমিশন হয়তো নিবে ভবিষ্যতে। তাদের মানে যে আমাদের যে নানা রকম নিয়ম কানুন আছে তার মধ্যে এটাকে রাখবে। কারণ হলো যে এতে কিন্তু কোনো ক্ষতিকর কিছু হচ্ছে না। যেমন সভা সমাবেশের উপর যে নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়, মূলত সেটা হলো যে মানে দুই পক্ষের মিছিল সমাবেশ পাল্টাপাল্টি করতে গিয়ে অনেক সময় বড় হাঙ্গামায় পরিণত হয়। তা আপনি ওয়েবসাইট করে যদি মানুষকে জানান, বা আপনি যদি টেলিভিশনের সুযোগ নিয়ে প্রশ্নোত্তরে আপনি কথা বলেন, তাতে কিন্তু আপনার কারোর জন্য ক্ষতিকর হচ্ছে না, গঠনমূলক হয়। এবং ইলেকশন কমিশনও কিন্তু নিজ উদ্যোগ নেয় এখন বিভিন্ন ভাবে যে সব প্রার্থীকে এক জায়গায় এনে একটা জনগণের সামনে দাঁড় করানোর এরকম উদ্যোগও কিন্তু গতবার কয়েকটি প্রতিষ্ঠান, আমার মনে আছে বেসরকারি প্রতিষ্ঠান, সুজন নামে একটি প্রতিষ্ঠান সে কাজটি করেছে নির্বাচন কমিশনের সহায়তায়। তো সেরকম হবে এবং আমি মনে করি যে সেটিকে পজিটিভলি নির্বাচন কমিশন নেবে বা উৎসাহিত করা উচিত। মানে কোনো না কোনো ভাবে তো মানুষকে রিচ করতে হবে। মানে উনি যে দাঁড়িয়েছেন, উনি কি করতে চান সেটা তো মানুষকে কোনো না কোনো ভাবে উনি জানাতে চাইবেন। এবং এই প্রচারণার ক্ষেত্রে মনে হয় খরচটাও তুলনামূলকভাবে অনেক কম। আপনি ইন্ডিয়ার ইলেকশনের লাস্ট ইলেকশন নিশ্চয়ই ফলো করছেন, তো মোদি কিন্তু টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে হিউজ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং এখনো উনি ব্যাপকভাবে অ্যাক্টিভ। আরো সুবিধা মনে হয় যে জনসভায় শুধুমাত্র যিনি প্রচারণা চালাচ্ছেন তার কথাই জনগণের কাছে পৌঁছাচ্ছে, জনগণের কথা তার কাছে পৌঁছায় না। এই মাধ্যমে কিন্তু এই মাধ্যমে আপনি দেখেন যে বিএনপি যে আন্দোলন কর্মসূচি সবই কিন্তু আপনার এই ইন্টারনেট ভিত্তিক। মানে একটি মেইল পাঠিয়ে দিয়ে হরতাল হচ্ছে। আগে কিন্তু একটা হরতাল মানে আগের দিন একটা বিরাট প্রস্তুতি, আগের দিন হরতাল মানে মশাল মিছিল, কয়েক হাজার লোক নিয়ে একটা মিছিল করতে হবে, জানান দিতে হবে, সন্ধ্যাবেলা মশাল মিছিল করতে হবে, হরতাল হবে মিছিল, মানে এটা একটা প্রস্তুতি ছিল। এখন কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব থাকতে উনি বা আন্দোলনও ডিজিটাল হয়েছে, এখন একজন অজ্ঞাত স্থান থেকে একটা মেইল করে দিচ্ছেন। আরো একটু ছোট বিরতি নিচ্ছি, আবার আলোচনায় ফিরে আসছি আমরা একটু পরেই। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন।